৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, কাল তফসিল ঘোষণা। কাল শুরু ২১শে গ্রন্থমেলা, আগামী বছর থেকে জমা দিতে হবে পাণ্ডুলিপি, বললেন ডিএমপি কমিশনার। তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, জুমার নামাজে মুসল্লির ঢল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১এর দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহিমা রাহি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ৩৩ বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। আগামীকাল ঘোষণা করা হবে তফসিল। স্থিতিশীল একটি নির্বাচনের দাবি ছাত্র সংগঠনের, আর শিক্ষার্থীরা বলছেন সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবে এমন নেতৃত্বই আসুক। প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। সর্বশেষ নির্বাচন হয় ১৯৯২ সালে। ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আর এই রোডম্যাপকে ঘিরেই ছাত্র সংগঠনগুলোর মাঝে দেখা দিয়েছে ভিন্ন মত। বেশ কয়েকটি ছাত্র সংগঠন চায় নির্বাচন আয়োগের সংস্কার। ছাত্রদল মনে করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে জাকসু। নির্বাচনের আগে একটি সংস্কার কমিশন গঠন করা। তবে কোনো কোনো সংগঠন সংস্কার চলমান রেখেই ঘোষিত রোডম্যাপ অনুসারে নির্বাচন চায়। প্রয়োজনীয় সংস্কার করেই হোক, যাতে করে সংস্কারের নাম করে কেউ যাতে জাকসু বানচাল করতে না পারে। প্রশাসনকে এই বিষয়ে আরো অনেক সচেষ্ট হতে হবে। জাকসু প্রক্রিয়া চলমান রেখে এই সংস্কার গঠনতন্ত্র সংশোধন করে খুব সুন্দর একটা জাকসু নির্বাচন প্রশাসন আমাদের চাইলে উপহার দিতে পারেন। আমাদের সবার সহযোগিতা সেখানে থাকা অবশ্যম্ভাবী। আমরা চাই শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে জাকসু কার্যকরের জন্য প্রশাসন যাতে কোনো রকমের সদিচ্ছার ঘাটতি না দেখায়। সাধারণ শিক্ষার্থীরা চায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক। বিভিন্ন অসঙ্গতি নিয়ে সোচ্চার তারা। সংস্কার হচ্ছে একটা ম্যান্ডেটরি ব্যাপার। আপনি যদি ক্যাম্পাসগুলোতে চিন্তা করেন, তারা স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই চায় যে পরিবেশ সেইখানে বিগত ফ্যাসিবাদী শাসনামলে নষ্ট হয়ে গিয়েছিল সেটা আবার পুনরায় ফিরে আসুক, এবং সেখানে হচ্ছে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড থাকুক। আমরা এমন একটা রাজনীতি চাবো যেখানে হচ্ছে যে একজন ছাত্র তার নিজের অধিকার আদায় করতে পারবে, এবং ছাত্র কল্যাণের জন্যই আমরা কাজটাকে চাইবো। আমি চাই সাধারণ শিক্ষার্থীদের যত চাপ আছে চিন্তা ভাবনা জাকসুর মাধ্যমেই হোক। বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে কথা বলেই নির্বাচনে যেতে চান বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা ইতোমধ্যে বিভিন্ন হলে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করছি এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কথা বলেছি। এমনকি বিভিন্ন বিভাগের ছাত্র সংসদ এবং যেসব বিভাগের ছাত্র সংসদ নেই সেখানে বিভাগের প্রতিনিধিদের নিয়েও আমরা আলাপ আলোচনা করি। পরিবেশ তৈরি করে আমরা নির্বাচনে যেতে চাই। এর মধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকা। এ নিয়ে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন দাবি নিয়ে মিছিল সমাবেশ করেছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। শনিবার পর্দা উঠছে বাঙালির প্রাণের স্পন্দন অমর ২১শে বইমেলার। উদ্বোধনের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপি কমিশনার জানিয়েছেন, উস্কানিমূলক কোনো বই যাতে প্রকাশ হতে না পারে সেজন্য আগামী বছর থেকে বাংলা একাডেমিতে আগেই জমা দিতে হবে পাণ্ডুলিপি। শওকত আলীর ক্যামেরায় বাকিটা দেখুন তানজিলা তাসনিমের রিপোর্টে। বছর ঘুরে এসেছে ভাষার মাস, ভালোবাসার ফেব্রুয়ারি। পর্দা উঠছে প্রাণের বইমেলার। ময়দান জুড়ে শেষ মুহূর্তে স্টল, প্যাভিলিয়ন তৈরির কর্মযজ্ঞ। প্রদর্শনের জন্য যতটুকু দরকার আমরা সবকিছু নিয়ে প্রস্তুত। 70% কাজ সম্পন্ন হয়েছে, আরও 30% কাজ এখনো সম্পন্ন হয়নি। আশা করি আজকে এবং আগামীকালের ভিতরে আমাদের কাজ সম্পন্ন হবে। লেখক প্রকাশকরাও গুছিয়ে এনেছেন মাসব্যাপী মেলার প্রস্তুতি। আমরা টোটাল প্রস্তুতি শেষ, আমরা 98% প্রস্তুতি নিয়ে ফেলাইছি। আশা করছি যে মেলাটা স্বতঃস্ফূর্ত হবে, সবাই অংশগ্রহণ করবে মেলায়, আমরা আশানুরূপ পাঠকের সাড়া পাবো। মুক্ত পরিবেশে এবার বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বিশ্বাস
গত 17 বছরের চেয়ে এবার অনেক অনেক বেশি লোক বইমেলায় আসবেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, মেলা চলাকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এই এক মাস কোনো ভারী যানবাহন চলাচল করবে না। রাত্রে সার্চ লাইটের ব্যবস্থা করা হয়েছে। সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি কোনো বইয়ের ভিতরে এই উস্কানিমূলক কথা লেখা আছে, এটার জন্য ওরা স্ক্যানিং করে ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। এই বছর ওরা পারবে না, আগামীতে এই নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়। মাসব্যাপী মেলার পুরো সময় জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলবে না কোনো ভারী যানবাহন। আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা এবং নতুন বই নিয়ে পাঠকের সাথে বইমেলায় মেলবন্ধনে অপেক্ষায় আছে লেখক, প্রকাশক এবং স্টলের সদস্যরা। তানজিলা তাসনিম, একুশে টেলিভিশন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে হলো জুমার নামাজ। অংশ নেন বিদেশি মেহমানরাও। নামাজ শেষে মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর শান্তি কামনা করেন মুসল্লিরা। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের পন্থীরা। গাজীপুর থেকে অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোর থেকেই ইজতেমার মাঠে আসতে থাকেন মুসল্লিরা। বেলা বাড়ার সাথে সাথে তুরাগ পারে বাড়ে মুসল্লিদের জনস্রোত। জুমার নামাজে অংশ নিতে সবাই শামিল এক কাতারে। ময়দান ছাড়িয়ে জমায়েত ছড়ায় প্রধান সড়ক পর্যন্ত। ইমামতি করেন মাওলানা জুবায়ের। অধিক সওয়াব ও বিশ্বের শান্তি কামনায় বড় জমায়েতে অংশ নেন মুসল্লিরা। জুমার নামাজে অংশগ্রহণ করতে পেরে আমি খুশি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এই জন্য যে এখানে এত বড় জামাত আমি কোনোদিন অংশগ্রহণ করি নাই। এর আগে ভোরে ফজরের নামাজে শামিল হন লাখো মুসল্লি। নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। ৬৩টি খিত্তায় অবস্থান করছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। এ পর্বে যোগ দিয়েছেন ২,০০০-এর বেশি বিদেশি মেহমান। But I moved to Preston. I'm from the UK. This is my first time to the Tongi Ijtima in Bangladesh. I'm very happy to be here. So many people here, mashallah. ইসলাম যাতে আমরা প্রচার করতে পারি সেই জন্য আমাদের আজকের এই জামায়াত কিভাবে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেওয়া যায় সেই দাওয়াতের ফিকির আমরা এখানে আছি। এদিকে মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত পর্যাপ্ত পুলিশ ও র্যাব সদস্য। পুরো ময়দান পর্যবেক্ষণ করা হচ্ছে সিসি ক্যামেরায়। আমাদের মেজারে মনে হচ্ছে না এখানে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে। আমরা এখনো শান্তিপূর্ণ আছি। আপনারা নিশ্চয়ই এটি আমার সাথে একমত হবেন। রোববার জোহরের নামাজের আগে আখিরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। রংপুরে বাস চাপায় নিহত হয়েছেন থ্রি হুইলারের ৩ যাত্রী। পৃথক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া, ময়মনসিংহ, রংপুরে নিহত হয়েছে ৫ জন। সকালে রংপুর থেকে থ্রি হুইলারে কয়েকজন কুড়িগ্রামের উলিপুরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বাস থ্রি হুইলারটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। এদিকে রংপুরের পীরগঞ্জে বাসে ওঠার সময় অপর বাসের চাপায় মারা যান একজন। কুষ্টিয়ার মিরপুরে সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় পাথর বোঝাই ট্রাক। ঘটনাস্থলে নিহত হন যাত্রী তানিয়া খাতুন ও অটো চালক। অন্যদিকে ময়মনসিংহের দিগারকান্দা বাইপাস মোড়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেলে আরোহী 2 বন্ধু হোসেন ও মেহেদি হাসান নিহত হন। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সকালে 7 দিনের রিমান্ড চেয়ে তাকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলে পুলিশ। পরে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে সাবেক এই মন্ত্রীকে রংপুর শহরের সেন্ট্রাল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। লালমনিরহাটের সাবেক এমপি নুরুজ্জামান আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার 1 নম্বর এজাহারনামী আসামি। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা করে জেলা ও মহানগর কমিটি বাতিলের আলটিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ। বেলা 11টার দিকে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। বলেন, একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে 5 অগাস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে।
আন্দোলন বিরোধী ওইসব ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, ক্ষমতা দখল ও সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি তাদের। এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের দাবি জানান। গেল ৩০ জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। হাসিনার আমলে দুর্নীতিতে বেপরোয়া ছিলেন নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য, পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পটন। করেছেন সরকারি সার লুটপাট, কৃত্রিম সংকট তৈরি করে হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। ঢাকা ও নরসিংদীতে গড়েছেন সাম্রাজ্য। মাখন দাসের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কামরুল আশরাফ খান পটনের নাম শুনলেই আতঙ্কিত হতো জনপদ। বড় ভাই এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের অপকর্মের হোতা হিসেবে পরিচিত পটন ১০ম জাতীয় সংসদে ১৪ দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হন। এরপর থেকেই তার অনিয়ম অত্যাচার পৌঁছায় সীমাহীনতায়। শেখ হেলাল ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের এজেন্ডা বাস্তবায়ন সহ গড়ে তোলেন সাম্রাজ্য। করেছেন চাঁদাবাজি, হিন্দুদের জমি দখল। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে সরকারি সার লুটপাট, কৃত্রিম সংকট তৈরি করে লুটে নিয়েছেন বিপুল অর্থ। ৫৮২ কোটি টাকার সার আত্মসাৎ সহ অন্তত অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক বনেছেন ১০ বছরে। রাজধানী সহ নিজ জেলায় বাড়ি, অ্যাপার্টমেন্ট ও মালয়েশিয়ায় গড়ে তুলেছেন সেকেন্ড হোম। গড়ে তোলেন পটন বাহিনী। পুরা পলাশ নির্বাচনী এলাকার আওয়ামী লীগটা একটা পরিবারের মতো। সার আত্মসাৎ সহ যুবদল নেতা শামীম হত্যা মামলায় পটন গ্রেপ্তার হলে পরিস্থিতি বদলাতে শুরু করে। জাতীয় পার্টি অন্যান্য দল ছিল, তাদেরকে টোটালি তারা মানে একনায়কতন্ত্র বা রাজতন্ত্র কায়েম করতে গিয়ে ওইসব দলগুলো নেতাকর্মীরা চাকরি এবং ব্যবসা বাণিজ্য থেকে তাদেরকে দূরে রেখেছে। উপজেলা সেক্টর বলেন, বিসিআইসি বলেন, এই আপনার জনতা বলেন, প্রাণ বলেন, যত ফ্যাক্টরি আছে সকল ফ্যাক্টরিতে তারা চাঁদা। তুষার, পটন এবং আশরাফ খান দিলীপ করে নাই, এবং আমার থানা সদস্য সচিব পাপন ভাই গুলি করে যেভাবে অত্যাচার করছে, ওরা ফ্যামিলিতে অস্ত্র মার কপালে ধরে যেভাবে হুমকি দিয়েছে এবং আমাদের বাড়িতে পুলিশ পাঠায় আমাদেরকে যেভাবে ষড়যন্ত্র ওরা করছে, এতে এলাকাবাসী সবাই আতঙ্কিত ছিল। পটনের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তের দাবি স্থানীয়দের। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়াটা ভালো। একটা মানুষের জীবনে এত সম্পদ সম্ভব না যদি পূর্বপুরুষরা রেখে না যায়, তদন্ত করে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত এবং অবৈধ সম্পদ নষ্টায়িত করা উচিত। শুধু পটন সাহেবের না, যত অবৈধ সম্পদ আছে গাড়ি আছে। দোর্দণ্ড প্রতাপশালী পটনের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নারায়ণগঞ্জে ২০০ পরিবারের কাছে কম দামে পণ্য বিক্রি করল জেলা নারী উদ্যোক্তারা। দুপুরে শহরের দেওভোগ এলাকায় স্বল্প মূল্যের বাজার ব্যানারে তারা পণ্য বিক্রি করে। এর মধ্যে বাজার মূল্যের চেয়ে ৮০ টাকা কমে ৪৫০ টাকায় ৫ কেজি আটা সহ সয়াবিন তেল ও মসুর ডাল কম দামে বিক্রি করা হয়। উদ্যোক্তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করতে এই উদ্যোগ নিয়েছেন তারা। মূলত যে সমস্ত পণ্যের দাম তুলনামূলক বেশি, সেসব পণ্যই কম দামে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আগামীতে পণ্যের সংখ্যা আরও বাড়বে বলেও জানান তারা। চট্টগ্রামে প্রথমবারের মতন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আয়োজনে হিপ কোর্স কর্মশালা হয়েছে। নগরীর একটি হোটেলে এই কর্মশালায় অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে ১২৭ জন অর্থোপেডিক সার্জন। জানান, উন্নত বিশ্বের মতো এখন চট্টগ্রামেও হিপ জয়েন্টে সার্জারি হচ্ছে। আন্তর্জাতিক মানের সার্জনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এই সার্জারি করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডাক্তার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ডাক্তার এম আলী সহ অনেকে।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের চতুর্দশ সম্মেলন হয়েছে। উদ্বোধন করেন প্রবীণ লোকশিল্পী আজিম উদ্দিন সরকার। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম ও একরামুল কবির কিল্টু। পরে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে ক্লাবের পাশেই উদীচীর নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। সিলেটের হাইটেক পার্কে যাত্রা করেছে র্যাংস ইলেকট্রনিক্সের নতুন ফ্যাক্টরি। দুপুরে র্যাংসের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন এর উদ্বোধন করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক বিনাশ হোসেন উপস্থিত ছিলেন। র্যাংসের সিনিয়র ম্যানেজার মার্কেটিং মোহাইমিনুল এসহাক প্রতীক জানান, এই ফ্যাক্টরিতে বিভিন্ন মডেলের ফ্রিজ ও ইনভার্টার, নন ইনভার্টার এসি তৈরি করা হচ্ছে। গ্রাহকের চাহিদা পূরণে র্যাংস সবসময় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আরও সুলভ মূল্যে বাংলাদেশের তৈরি পণ্য বাজারজাত করতে সিলেটে এই নতুন ফ্যাক্টরি চালু করা হলো বলে জানান তিনি। সংবাদ শেষ করছি বাংলাদেশে ব্রিটিশ পরম্পরার খবর জানিয়ে। উপমহাদেশ ছেড়ে ব্রিটিশরা চলে গেলেও এখনো বাংলাদেশে বাস করছেন তাদের বংশধর। পরম্পরায় তারা এখন এদেশের নাগরিক, জড়িয়ে গেছেন বাংলার কৃষ্টি কালচারের সাথে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1757 সালের 23 জুন পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে ভারত উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা। মৌলভীবাজারে 1857 সালে চা শিল্পের শুরু হয় ব্রিটিশদের হাত ধরে। চা বাগানে কাজ করতে এসে শ্রমিকদের বিয়ে করে সংসার শুরু করেন অনেক ব্রিটিশ নাগরিক। বাবা ব্রিটিশ, শ্বশুরও ব্রিটিশ, তারা লন্ডন থাকি এই দেশে বাংলাদেশে চা বাগানে কাজ করবার লাগি তারা আইছে। ওনারা চলে গেছেন তাদের কাজের পরিপ্রেক্ষিতে, কিন্তু তাদের বংশগত যারা আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি। এখানে জন্ম নিয়েছি, আমাদের বাবাদের মুখ থেকে শুনেছিলাম যে আমাদের বাবা তারা বিদেশি ছিল। তবে 1947 সালে ব্রিটিশরা দেশ ছাড়লেও চা বাগানে কাজের সুবাদে অনেকেই থেকে যান বাংলাদেশে। তাদের বংশধররা এখন মিশে গেছেন এদেশের সংস্কৃতির সাথে। ব্রিটিশ নাগরিক হিসাবে এখানে বসবাস করছে এবং তারা মোটামুটি অনেকটা আমাদের কাছ থেকে একটু পিছিয়ে আছে, তাদের তথ্য আসলে কেউ জানা নেই। বর্তমানে ওনারা বিভিন্ন জায়গায় ছেলেরা কাজ কাম করতেছে এবং বাড়িতে ওরা কৃষির উপর নির্ভর করে দিন যাপন করছে। পালন করেন খ্রিস্টান ধর্ম, তবে ইংলিশ খ্রিস্টান বলে তারা এ এলাকায় অ্যাংলো খ্রিস্টান হিসেবে পরিচিত। বিয়ে সহ ধর্মীয় আচার অনুষ্ঠান হয় নিজেদের মধ্যেই। আমরা যেহেতু অ্যাংলো, আমাদের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যে অ্যাংলোদের মধ্যে বিয়ে শাদীটা হোক। তারা সকলেই এই বাংলাদেশের বাংলাদেশি হয়ে বর্তমানে বসবাস করে যাচ্ছে এবং এই শ্রীমঙ্গলের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে সেই ডাইভার্সিটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে তারা সকলে বর্তমানে মিলেমিশে এই শ্রীমঙ্গলে বসবাস করছে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, কাল তফসিল ঘোষণা। কাল শুরু 21 গ্রন্থমেলা, আগামী বছর থেকে জমা দিতে হবে পাণ্ডুলিপি, বললেন ডিএমপি কমিশনার। তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, জুমার নামাজে মুসল্লির ঢল। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।